একবার মানে টাইমে 3 বার পড়ে ফেলে দিই। এই জন্য আমরা খুব ধীর স্থির ভাবে নামাজ পড়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এই বিষয় নিয়ে আমি একে একে সবাইকে পরে সময় পেলে বুঝাবো। তা হচ্ছে নামাজ ভঙ্গের কারণ নিশ্চিত। 1 নাম্বার হচ্ছে নামাজে অশুদ্ধ পড়া, এটা একটু খেয়াল রাখবেন। তার পরবর্তীগুলো আমরা সবাই মানি আর কি। নামাজের ভিতর কথা বলা, কোনো লোককে সালাম দেওয়া, শব্দ করা, বিনা উজুরে কাশা, এটা প্রায় আমরা সেভে থাকি, কিন্তু এই শুদ্ধটা একটু খেয়াল করবেন। আরো অনেক কারণ আছে, নামাজের ওয়াজিব 14টি আছে। এটার যদি একটাও কারণ তরক হয়ে যায় তাহলে নামাজে সুসিজদা দিতে হবে, না হলে ওই নামাজ কিন্তু হবে না। এই জিনিসগুলো আমাদের জানার দরকার আছে কি নাই? শুধু মসজিদ করলে কি জান্নাত পাওয়া যাবে? এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে শেখার মতো তৌফিক দান করুক, আমল করার মতো। আরেকটা বিষয় আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব, 15তে শেষ করব, 15 একটু পরে। সেটা হচ্ছে নেতা নির্বাচন করব, কিরকম নেতা। আমি বাদশার ঘটনা বলবো, এখান থেকে আপনারা বুঝতে পারবেন কি ধরনের নেতা আমাদেরকে মানে মানে নেতৃত্ব আমাদের দরকার। একবার বাদশা ইমানদার, ন্যায়পরায়ণ শাসক, দেশের জনগণ সুখে থাকুক, এরকম একটা বাদশা ছিলেন। কিন্তু উনি দেশের জন্য অনেক কিছু করতেছিলেন, টাকা পয়সা সবকিছু দিচ্ছিলেন। কিন্তু ওনার আগে যে রাজারা ছিল, যেমন বাংলাদেশেরই কথা, ওনার মন্ত্রীরা যেরকম এখন আছে, উনি ঠিকই পালাইছে, ওনার পরিবর্তে ধরলেন একজন ভালো লোক আছে, কিন্তু ওনার যে সেটা ফোটা কিছু মন্ত্রী উজির নাজির আছে, এরা তো আর পাল্টে নাই। তো এই বাদশাহ এই যে দেশের জন্য এত কিছু করে, কিন্তু দেশের মানুষের শান্তি আশা মানে দেখা যায় অশান্তি, যেখানে যায় সেখানে শুধু অশান্তি। বাদশাহ একবার চিন্তা করে দেখলেন যে আমি নিজেই একটু দেশে ঘোরাফেরা করে দেখি। তখন তো এরকম ক্যামেরা ছিল না, বাদশাকে ওরকম ভাবে কেউ চিনতো না। বাদশাহ একদিন খবরের জন্য বের হলেন, সদ্য ভেসে পোশাক আশাক খুলে একদম ব্যবসায়ী ভেসে যখন বাইর হয়ে গেলেন, বাদশাহ চলতেছেন, চলতে চলতে এমন ভাবে বাহির হয়েছেন যেন দুনিয়ার কোন মানুষ, নিজের আত্মীয় স্বজনই তাকে চিনবে না। পথ চলতেছে, পথ চলতে চলতে এক পর্যায়ে একটা গাছের কাছে চলে গেছে। গাছের কাছে যাওয়ার পর একটা ভিক্ষুককে, ঘোড়া ভিক্ষুককে দেখতে পেল। বাদশাহ এইবার বাদশাকে ডাক দিচ্ছে, বাদশাহ একটু দাঁড়ান। ঘোড়া ভিক্ষুকের কথা শোনার পর বাদশাহ ঘোড়া থেকে নিচে নামছে। ঘোড়া থেকে নিচে নামার পর এইবার বলতেছে, কি বলো? ফকির বলতেছে, আমি তো ফকির মানুষ, ঘোড়া মানুষ, আমার একটু সাহায্য করেন। এবার কিছু টাকা পয়সা দিছে। বাদশাহ এবার বলতেছে, থাকো, আমার অনেক দূর পথ অতিক্রম করতে হবে, তুমি এবার আমাকে ছেড়ে দাও। এইবার ফকির বলতেছে, ও বাদশাহ কোথায় যাবেন? বলে অনেক দূর যাব। বলে আমাকে একটু সামনে 1 মাইল পর্যন্ত নিয়ে যেতে পারবেন? আমি ঘোড়া মানুষ। এইবার দেখেন ফকির বলতেছে, আমাকে যদি একটু 1 মাইলের জন্য আমাকে নিয়ে যান, আমার অনেক উপকার হবে। এইবার মনে মনে বাদশাহ বলতেছে, লোকজনের উপকার করাই তো আমাদের কাজ। মুসলমানের মেন কাজ কি? মানুষকে উপকার করা। এইবার বাদশাহ মনে মনে এই চিন্তা করার পর এইবার বললেন, ফকির উঠে বসো, আমার ঘোড়ার উপর উঠে বসো। এইবার ফকির যখন ঘোড়ার উপর উঠে বসছে, বাদশাহ এবার চলতে চলতে 1 মাইল চলে যায়, 2 মাইল চলে যায়, 3 মাইল চলে যায়, ফকির আর নামে না। বাদশাহ বিপদে পড়ে গেলেন। এক পর্যায়ে বাদশাহ যাইতে যাইতে অনেক দূর যাওয়ার পরে ফকিরকে বললেন, ও ফকির, তুমি এবারে নামো, আমি আরেকটা রাস্তায় চলে যাব। তুমি বললে 1 মাইলের কথা, এখানে তো অনেক গুলো মাইল অতিক্রম করে চলে আসলাম, এবার তোমার নামার সময় হয়েছে। এইবার ফকির বলতেছে, বাদশাহ আগে দিয়ে নামছে, ফকির আর নামে না। এইবার ফকির চোখগুলো বড় বড় করে বাদশার দিকে তাকিয়ে আছে। বাদশাহ তো সাধারণ ভেসে আছে, বুঝতে পারতেছে না। এইবার ফকির বলতেছে, চোখ বড় বড় করে বাদশার দিকে তাকিয়ে বলতেছে, ও বাদশাহ,
ও ব্যবসায়ী, তখন তো জানে না এটা বাদশা। ও ব্যবসায়ী, তুমি কি বলো, এই ঘোড়া তো আমার। দেখছেন, বলতেছে এই ঘোড়া কার? ঘুমায় পড়তেছেন নাকি? এইবার ফকির বাদশাকে বলতেছে, ও ব্যবসায়ী ভাই, তুমি কি বলে, এই ঘোড়া তো আমার, তোমাকে তো আমি বহন করে নিয়ে আসলাম। অনেক তর্কাতর্কি হওয়ার পরে এখন না কিছুতেই নাসর বান্দা ফকির আর ঘোড়া দিবে না, ওই যে ঘোড়ার উপর উঠে বসে আছে আর ছাড়বে না। এইবার আশেপাশের লোকজন বলল, ও ব্যবসায়ী ভাই, আপনি একটি কাজ করতে পারেন, সামনে একটু দূরে যাওয়ার পরেই এলাকার মেম্বার বিচারক আছে, ওনার কাছে আপনি ফরিয়াদ করতে পারেন। দুজনে মিলে চলে গেল। এইবার আগে বাদশাহ কথাগুলো বললেন, এরপরে আবার ফকির শুরু করে দিলেন। মানে যে কথা বলার ছিল বাদশাহ সেটা ওরকম ভাবে বলতেছে, আমি পথ দিয়ে যাইতেছিলাম ভিক্ষা করে খাই, এই প্রতিমধ্যে ব্যবসায়ী আমাকে বলতেছে, ভাই আমাকে একটু নিয়ে যান, ওই এলাকায় যেতে হবে, এরকম নানান কিচ্ছা শোনায়া এইবার দোষী বানাইলো হচ্ছে বাদশাকে। বাদশা মনে মনে করলো, দেশে তো এই ঘটে আজকে দেখতেছি, আমার ঘোড়া আজকে বিচারের ফাঁদে, আমি নিজেও দোষী এবং ঘোড়াটাও আমি হারাইলাম। এইবার বাদশাকে অনেকজন যখন নিরাশ হয়ে গেলেন, গ্রামের ভিতরে অনেক ভালো মানুষ থাকে, এইবার লোকটা বলতেছে, অনেকগুলো লোক বলতেছে, ও ব্যবসায়ী ভাই, আপনি এই গ্রামের ভিতরে অমুক একটি লোকের কাছে যান, হুজুর মানুষ, কাজী মানুষ, উনি সরকারি কোনো কাজী নয়, বিচারক নয়, উনি এমনি ভালো ভালো মানুষ, এমনি মানুষের বিচার আচার করে। বলতেছে চলো ওনার কাছে যাব। ফকির আর বাদশা চলে গেলেন। যাওয়ার পরে সমস্ত ঘটনা খুলে বলার আগেই উনি যা দেখতেছেন, ওনাদের আগে আরো দুজন বিচার প্রার্থী ওখানে উপস্থিত। ওনারা প্রথম জন হচ্ছে, একজনের বিচার হচ্ছে কৃষক আর বুদ্ধিজীবী, কৃষক আর বুদ্ধিজীবী, এই দুইজনের বউ নিয়ে কাছা, মানে বউটা ছিল বোবা। এখন কৃষক বলতেছে এই বউটা আমার, আর আপনার বুদ্ধিজীবী বলতেছে না, এই বউটা আমার। এখন বিচারক কাজী সাহেব বলতেছে, ঠিক আছে তোমরা দুইজনই চলে যাও, আগামীকাল আমি এর ফয়সালা করে দেব, বউটা এখানে আমাদের হেফাজতে রেখে যাও। দুই নাম্বার যে বিচার, দুই নাম্বার বিচার হলো তেলওয়ালা ও কসাই দুইজনের ভিতরে টাকা নিয়ে কেসাল ঝগড়া। কৃষক বলতেছে, তেল বিক্রেতা বলতেছে, এটা এই ব্যাগের ভিতর যতগুলো স্বর্ণ মুদ্রা টাকা দেখতেছেন এই টাকাগুলো আমার। কসাই বলতেছে না, এই টাকা আমার। এইবার বাদশাহ, দিনদার বাদশাহ বলতেছে, এই টাকাটাই আমার কাছে রেখে দাও, আগামীকাল তোমাদের বিচার করে দিব। 3 নম্বরে বাদশাহ আর ফকির ওখানে উপস্থিত হলেন। সমস্ত ঘটনা শোনার পরে বললেন, তোমরা দুইজনও আগামীকাল আসবে, তোমাদের এই বিচার ফয়সালা আগামীকাল করা হবে। এরপরে পরের দিন যখন বিচারের আয়োজন শুরু করে দেওয়া হলো, লোকজন উপস্থিত হয়ে গেলেন। এমন সময় বাদশাহ প্রথম বললেন, এই স্ত্রীটা হচ্ছে বুদ্ধিজীবীর, আর এই যে কৃষকটা বউয়ের যে দাবি করছে বোকা, বউয়ের এই বউটা, এই দাবিটা মিথ্যা, এর জন্য ওকে 20টা বেত্রাঘাত করো, 50টা বেত্রাঘাত করো। কার্যকর হয়ে গেল, এটা ফয়সালা হয়ে গেল। 2 নম্বরে তেলওয়ালা ও কসাই দুইজনের মীমাংসা করে দিল, বলল এই টাকার মালিক হচ্ছে কসাই, তেলওয়ালা নয়। 3 নম্বরে যখন বাদশাহ ও ফকিরকে হাজির করা হলো, উনি তো জানে না ইনি বাদশাহ, ওনারা সবাই জানে ইনি হচ্ছেন একজন ব্যবসায়ী লোক। ওনাদেরকে হাজির করা হলো এবং দুইজনকে বাদশাহ মানে কাজী সাহেব ডাক দিয়ে বললেন, তোমরা আমার একটা ঘোড়ার গোলঘর, বাংলায় বলে গোলঘর আছে, ওখানে অসংখ্য ঘোড়া আছে, তোমরা কি বেছে বের করতে পারবা নাকি? যার ঘোড়া সে কিন্তু বেছে বের করতে পারবে। এমন সময় বাদশাহ নিজেও খুঁজে বের করলেন। এরপর ফকিরকে যখন নিয়ে যাওয়া হলো, ফকিরও লক্ষ লক্ষ ঘোড়ার ভিতরে তাইও বের করে ফেললেন। এইবার বাদশাহ একটু মানে বের হয়ে চলে আসলেন। এবার বলতেছেন, এই ঘোড়ার মালিক হলো বাদশাহ। এই ঘোড়ার মালিক কে? মানে এই ব্যবসায়ী। এইগুলো দেখার পরে
মানে বিচার মীমাংসা, ও যে কথা বলে হক কথা বলে, এক কথায় আমাদের এলাকা যে মানে হুজুরা যখন কথা বলে আমরা জানি তো হক কথাই বলে। তো বিচার মীমাংসা হয়ে গেল। এখন সবাই চলে যাচ্ছে, সবাই চলে যাচ্ছে। এ পর্যায়ে ওই বাদশা আর ওনার পিছ ছাড়তেছে না, সবাই সবার মতো চলে গেছে। এইবার বাদশা ধীরে ধীরে বিচারকের পিছে পিছে ঘুরঘুর করে যখন অনেক দূর পর্যন্ত চলে গেছে, এইবার কাজী সাহেব পিছন দিকে ঘুরে বলতেছে, ও ব্যবসায়ী ভাই, আপনি কি আমার বিচার পছন্দ করেন নাই নাকি? এইবার বাদশা মুস্কে হেসে বলে, হুজুর, আপনার বিচার আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু আপনি এত সুন্দরভাবে বিচার কিভাবে করলেন আমাকে একটু বলেন। এইবার কাজী সাহেব বলতেছেন, শোনো, প্রথম যে বিচারটা আমি করেছি, মহিলা ওই দুইটা স্বামী দাবিদার করতেছে। এক নম্বরে যে মহিলাটাকে আমি বাড়িতে নিয়ে গেছিলাম, আমার খাজানায় রেখেছিলাম, সর্বপ্রথম আমি পরীক্ষা করেছি, কারণ ওনাকে আমি একটা দদ এবং কালি দিয়েছি। তখনকার জামানায় দদ এবং কালির ছিল। তে আমি দেখলাম ওই মহিলা, বোবা মহিলাকে ওই দদ কলম দেওয়ার সঙ্গে সঙ্গে সে কলমে কালি ভরে ফেলছে। এটা কোনো কৃষকের স্ত্রীর দ্বারা সম্ভব না, কারণ লেখাপড়া অথবা কালি তোলার দায়িত্ব একমাত্র পড়ালেখা যারা করে এরাই পারবে। আচ্ছা, বুঝলাম। তাহলে 2 নম্বর প্রশ্ন, 2 নম্বর বিচার আপনি কিভাবে সম্পূর্ণ করলেন? এইবার বিচারক কাজী সাহেব বলতেছেন, 2 নাম্বার আমি এইভাবে করলাম, ওই টাকা ব্যাগে, ওই যে ব্যাগের ভিতরে টাকাগুলো স্বর্ণ মুদ্রাগুলো ছিল, আমি বাড়িতে যাওয়ার পর একটা বাটির ভিতরে পানি উঠাইলাম, পানির ভিতরে অনেকগুলো পয়সা ভিজে রাখলাম। আমি খেয়াল করে খুব বিচক্ষণ ভাবে চক্ষু দ্বারা দেখা আরম্ভ করে দিলাম, কারণ যদি এই টাকার মালিক তেলওয়ালা হয় তাহলে অবশ্যই তুই একটা মানে তেলের কিন্তু প্রলাপ ওঠে। যে কোনো জিনিস পানির ভিতর দিলে ওর সাথে তো তেল থাকে, তেল কিন্তু ভেসে ওঠার সম্ভাবনা থাকে। কিন্তু আমি খেয়াল করে দেখলাম এতগুলো টাকা দিলাম, এক ফোঁটা তেলও তো ভেসে উঠলো না। এতে আমার স্পষ্ট প্রমাণ হয়ে গেল এই টাকার মালিক কসাই। এইবার বাদশা বলতেছেন, ঠিক আছে, তাহলে 3 নাম্বার আমাদের যে বিচারটা আপনি ফয়সালা করলেন, আমিও তো ঘোড়া চিনে নিলাম এবং ফকিরও তো চিনলো, তাহলে কিভাবে বুঝলেন এই ঘোড়ার মালিক আমি? এইবার বলতেছেন, আমি রাতে এটা ফয়সালা করেই রেখেছি, যদি 2 জনই ঘোড়াকে চিনে ফেলে, 3য় নাম্বার আমি রেডি করে রেখেছি। 3য় নাম্বার হলো, আপনি যখন ঘোড়ার কাছে গেছেন তখন ঘোড়াটা আপনার কাছে মাথা নুয়ে এমন ভাব করলো যাতে আপনি খুব পরিচিত একটা মানুষ। নিজের গরুর কাছে আমরা যখন যাই তাই কিন্তু, আর অপরিচিত লোক গেলে কিন্তু লাফালাফি করে, কিন্তু ফকির যখন ওই ঘোড়ার কাছে গেল এমন ভাবে লেত্তি করলো মনে হয় কোনোদিন দেখি নাই। এই জন্য আমি খেয়াল করে দেখলাম এই ঘোড়ার মালিক আপনি ছাড়া কেউ না। সুবহানাল্লাহ। এই জন্য বিচারক, এরকম বিচারক আমাদের দেশে দরকার আছে কি নাই? এইবার বাদশা সমস্ত ঘটনা খুলে বললেন, আমি সাধারণ কোনো ব্যবসায়ী নয়, আমি এই জাহানের বাদশা। সাথে সাথে বিচারক তো হতভম্ব হয়ে গেছে, হাত পাও ইয়ে করে খাদ্য ব্যবস্থা করতেছে, বলতেছে কোনো কিছুর প্রয়োজন নাই, আমি এই দেশে সুন্দর একজন প্রধান বিচারক খুঁজতেছিলাম, আর আমি আপনার কথা এর আগে শুনেছিলাম, এই জন্য আপনার খোঁজেই বের হয়েছি, আর যতটুকু শুনেছিলাম তার চাইতেও বেশি। কিছুদিন পর ওনাকে ওই দেশের প্রধান বিচারক হিসাবে নিয়োজিত করলেন। এজন্য আল্লাহ তাআলা যেন আমাদেরকে এরকম একজন শাসক আমাদের এই দেশে আল্লাহ রাব্বুল আলামিন দেন, এবং আমাদেরকে এরকম ভাবে শাসককে খুঁজে বের করতে হবে। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই 2টা বিষয়ের উপর আমল করার তৌফিক দান করে। 1 নাম্বার হচ্ছে আমরা নামাজ পড়বো খুশু ও খুজুর সাথে, কারণ নামাজ পড়লে আল্লাহ রাগান্বিত হন, আবার আরেক নামাজ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফয়সালা করে দেন। এজন্য খুশু ও খুজুর সাথে নামাজ পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। মা তাওফিক ইল্লা বিল্লাহ। যারা নামাজ পড়েন নাই